নির্বাচন কবে হচ্ছেন। সো নির্বাচন নিয়ে উনি যে কথাগুলো বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা আসলে আমার কাছে বোধগম্য মনে হয়নি। উনি বললেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছেন, কিন্তু উনি জানেন না কোন স্টেশনে যে কবে নাগাদ এই ট্রেনটা থামবে। সো এই জায়গাটাতে যদি সংস্কার যদি আমরা বলতে চাই, তাহলে এই সংস্কারের বড় অংশটা হলো রাজনৈতিক সংস্কার। এখন রাজনৈতিক সংস্কার যদি রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া হয়, সেটা পরবর্তী যে সরকার আসবে সে কতখানি সেটাকে ভ্যালিডেট করবে, কতটা সে আসলে আত্মীকরণ করবে, সেই চ্যালেঞ্জ কিন্তু বর্তমান সরকারের কাছে রয়ে গেছে। বিএনপির মহাসচিব তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কোনোভাবেই তার রোড ম্যাপটা পরিষ্কার করেননি। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম এবং আগামীর যে পরিকল্পনা তা নিয়ে আসলে তিনি কথা বলেছেন। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, এবং একই সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে এই যে 100 দিন পূরণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের, সব দিক থেকে তাদের কাজের মূল্যায়ন আসলে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যালোচনা কি? ধন্যবাদ আপনাকে এবং টিভিএন এর দর্শকদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবং আমি সম্ভবত একেবারে সরাসরি প্রসঙ্গে চলে আসি। আমাদের যেটা আসলে আজকে যেটা বেশ জানার কৌতূহল ছিল, যে সেটা হলো 100 দিনে ওনারা কি করেছেন, আমাদের উপদেষ্টারা কি করেছেন সেটা জাতি দেখেছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। আজকে যেটা মূল লক্ষ্য ছিল যে জানা যে আসলে নির্বাচন কবে হচ্ছেন। সো নির্বাচন নিয়ে উনি যে কথাগুলো বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা আসলে আমার কাছে বোধগম্য মনে হয়নি। বোধগম্য মনে হয়নি এই কারণে যে উনি যেটা উনার কথার মধ্যে অনেকগুলো কিন্তু কন্ডিশন রয়ে গেছে। এই কন্ডিশন গুলো, প্রথমত উনি হলো ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন। উনি বললেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছেন, কিন্তু উনি জানেন না কোন স্টেশনে যে কবে নাগাদ এই ট্রেনটা থামবে। এবং তার থেকেও বেশি দুশ্চিন্তার বিষয়, উনি বলছেন যে রেল লাইনটাও প্রস্তুত হয়নি। তো এখন আপনি উনার মতো প্রাজ্ঞজনের কাছ থেকে কি আপনি এটা শোনার জন্য, জাতি কি এটা শোনার জন্য প্রত্যাশা করে যে আমরা এখনো রেল লাইন প্রস্তুত করতে পারিনি, কিন্তু আমরা ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা জানি না আমরা কোন স্টেশনে যে থামবো, আমরা কোথায় যেয়ে থামবো। সো তিনি যে কন্ডিশন গুলো দিয়েছেন এর মধ্যে একটা বড় কন্ডিশন হলো যে 6টি যে কমিশন আছে, সেই সংস্কার কমিশন গুলো তাদের কাজ শেষ করবেন এবং প্রয়োজনে নির্বাচন পেছাতে পারেন। আমরা যদি যে কোনো বিষয় যদি একটা সিগনিফিকেন্ট টাইম ফ্রেম ওয়াইজ চিন্তা করি, সেখানে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা সুনির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আমরা পাইনি। এবং আমরা এটাও বুঝে উঠতে পারছি না যে এই যে 6টা কমিশন করা হলো, তারা কতটা কি পর্যায় পর্যন্ত সংস্কার করবেন। জি তানভীর সংস্কারের হোসেন, আসলে দুই রকমের ছয়টির পরে বিষয়, আরো একটা হলো চারটি সংস্কার। কমিশন জি তানভীর হোসেন, 6টির পরে আরো 4টি কমিশন করা হয়েছে, এখন মোট 10টি কমিশন নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এই 10টি কমিশন কাজ শেষ করবেন। এখন যে এই যে সংস্কার, সংস্কার কিন্তু ভীষণ, মানে আপনি যখন যে কোনো কাজ করবেন, সংস্কারের কথা বলবেন, তখন প্রথমে আপনি একটা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করবেন, টোটাল একটা পরিকল্পনা দিবেন, সেটাকে ভ্যালিডেট করবেন, তারপরে সেটার উপরে আপনি কাজ শুরু করবেন। সো এই জায়গাটাতে যদি সংস্কার যদি আমরা বলতে চাই, তাহলে এই সংস্কারের বড় অংশটা হলো রাজনৈতিক সংস্কার। এখন রাজনৈতিক সংস্কার যদি রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া হয়, সেটা পরবর্তী যে সরকার আসবে সে কতখানি সেটাকে ভ্যালিডেট করবে, কতটা সে আসলে আত্মীকরণ করবে, সেই চ্যালেঞ্জ কিন্তু বর্তমান সরকারের কাছে রয়ে গেছে। সুতরাং সংস্কার কিন্তু এমন কিছু আমরা আশা করব না, বা আমরা এমন কিছু দেখতে চাইবো না যেটা আমাদের জাতির পক্ষে ধারণ করা আসলে কতটা সম্ভব। এই যে বাঙালির তো একটা ঐতিহাসিক রাজনৈতিক ধারাবাহিকতা আছে, এখানে অনেক রাজনৈতিক দল আছে। ওনারা এর আগে কিন্তু বলেছেন সব রাজনৈতিক দলের সাথে বসবেন না, বিশেষত ওনাদের ভাষায় যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলেন তাদের সাথে বসবেন না। আজকে আবার ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি বলছেন যে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের সাথে ওনারা যেন বসেন, সেই প্রত্যাশাটা আহ, আহ, করছেন যুক্তরাজ্যের প্রতিনিধি থেকে। সো তার মানে কি হচ্ছে, বিষয়টা আসলে দিন দিন মোর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি একজন সাধারণ আহ, নাগরিক হিসাবে, যে আমাদের সম্ভবত একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকা দরকার। সেখানে আপনি একটা প্ল্যান করবেন, সেটা কোনো
ইনফিনিটি হতে পারে না, সেটা একটা নির্দিষ্ট টাইম অবশ্যই থাকতে হবে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টাইম ফ্রেম বা টাইম অ্যাপ্রোচের বাইরে যদি কথা বলেন, তাহলে এটা কিন্তু সত্যি আমরা আসলে বিস্মিত হই। আমরা বিস্মিত হই এই কারণে, আহ ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন যে যে কোনো পরিকল্পনা করতে গেলে সেটার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম, সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। সো এখন পর্যন্ত আমরা এই সুনির্দিষ্ট বিষয়টার কোনো নির্দিষ্ট সমাধান কিন্তু আমরা আসতে পারি নাই। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি একটু সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে প্রধান উপদেষ্টার যে ভাষণ, এবং সাথে একটু যোগ করি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 100 দিন পূর্ণ হলো, সব দিক বিবেচনায় আপনি তাদের কার্যক্রম কিভাবে মূল্যায়ন করছেন? জি, আবারও ধন্যবাদ। আমি প্রথমে বলি যে একটু আগে আমি একটা নিউজ দেখলাম যে বিএনপির মহাসচিব তিনি কিন্তু বলা চলে যে একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কোনোভাবেই তার রোড ম্যাপটা পরিষ্কার করেননি। তো আমরা সাধারণ জনগণ কিন্তু একটি প্রত্যাশা নিয়েই তার ভাষণ দেখছি, ভাষণ দেখার জন্য অপেক্ষায় রয়েছিলাম যে একটি রোড ম্যাপ হয়তো আমরা এবার পেয়ে যাব, সেটা যে যখনই হোক, যেভাবে হোক। কিন্তু উনি একটি একটি আহ বলা যেতে পারে যে মোটামুটি পরিষ্কার করতেই পারেননি, বরং নির্বাচনটি কোনো কোনো কারণে বিলম্বিত করা যেতে পারে এরকম একটি কথা উনি বলেছেন, যে আমরা নির্বাচনটি বিলম্বিত করতে পারি যেহেতু একটি স্থায়ী নির্বাচনী ব্যবস্থা, আদর্শ নির্বাচনী কাঠামো আমরা করতে চাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ইতিমধ্যে যে 10টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এবং খুব শীঘ্রই উনিও বলেছেন যে শীঘ্রই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। নির্বাচন কমিশন গঠন হলে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু একটা অনুমান করা যায় যে কতদিন লাগতে পারে এবং কি জনবল আছে। তো এটা এইটা যেমন একটি দিক, এটা একটু পরিষ্কার হলে আমাদের জন্য ভালো হতো। দ্বিতীয়ত যে কথাটি আমি বলবো, যে 100 দিনে যে কাজগুলো করেছে এই কাজগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের লড়াই, আর কিছু মানুষকে, কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা অথবা চাকরিতে পানিশমেন্ট দেওয়া, এই বিষয়গুলো আমাদের সামনে খুব বেশি চলে এসেছে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটি বা উদ্যোগ তারা বিভিন্ন ভাবে গ্রহণ করেছেন। বিশেষ করে শুল্ক কমানো থেকে শুরু করে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ট্যাকেজ, এই ধরনের বিষয়গুলো আমরা খেয়াল করেছিলাম। কিন্তু সেখানে সেগুলো হওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন থেকে উঠে আসা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না হওয়ার পিছনে যে সিন্ডিকেটকে দায়ী করা হয়, এই সিন্ডিকেট কিন্তু এখন আমার কাছে মনে হয় যে পরিষ্কার রয়ে গেছে। তো প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত পক্ষে এই জায়গাটা যদি একটু ভালো ড্রাইভ থাকতো, তারা যদি দেশের জনগণের জন্য দ্রব্যমূল্যের জায়গাটা একটু আর একটু সহনশীল করতে পারতো, যেটি আসলে মোটেও আমরা আশানুরূপ ভাবে আমাদের হচ্ছে না। তো হয়তো তারা চেষ্টা করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অলরেডি 3 মাস কিন্তু হয়ে গেছে। 3 মাসের একটা লং টাইম বলা যায়, অর্থাৎ 100 দিন যেটাকে আমরা বলছি। এই 100 দিনের মধ্যে কিন্তু একটা নির্বাচনের আগে আমরা দেখেছি একটা নির্বাচনও হয়ে যায়। তো সেটা আমরা ধরলাম যে আনসার্টেন বিষয়, এখনো তারা অনেক কিছু সংস্কার করতে পারেন নাই। কিন্তু দ্রব্যমূল্য জনগণের যে ব্যাপারটি, এবং আমরা জানি যে পুলিশ সংস্কার থেকে শুরু করে যে ব্যাপারগুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপর আস্থার যে ব্যাপারটি আছে, এখনো কিন্তু আমরা লোকাল পর্যায়ে নানাভাবে শুনতে পাচ্ছি যে এখনো জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা আনতে পারছে না। কেন আনতে পারছে না, কি কারণে আনতে পারছে না, সেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের একটু গভীরভাবে ভেবে দেখা দরকার। এবং জি, পাশাপাশি এটাও দেখতে হবে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার বক্তব্যের মধ্যে একটি বিষয়ে উনি ফোকাস করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে পররাষ্ট্র আহ, নীতি বা আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটি উনি একটু জনগণের সামনে প্রকাশ করার চেষ্টা করেছেন যে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক বেড়েছে এবং ভালো হয়েছে, এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছে। কিন্তু যারাই আসছে তারাই কিন্তু তাদের মূল লক্ষ্যই কিন্তু নির্বাচন ব্যবস্থা। কি করে নির্বাচন ব্যবস্থাটা হবে, কোন কাঠামোতে হবে, এখনো কিন্তু সেই ব্যাপারে কিন্তু পরিষ্কার আমরা কোনো ধারণা পাচ্ছি না। তা আমরা অন্তত এবার এবার যে আজকের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে কিন্তু ওনার এই 100 দিনের ওনার পরিকল্পনা সংক্ষেপে উনি বলেছেন। পাশাপাশি আমরা যেটি চাই যে নির্বাচনের একটি পরিকল্পনা অন্তত উনি আমাদেরকে দিতে পারতেন সুনির্দিষ্ট ভাবে,
যদিও উনি বলেছেন যে আমাদের যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলো আমরা করেই করব, এবং উনি বলেছেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই এই কাজটি হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, উনি কিন্তু যেটা ফ্যাসিবাদ অর্থাৎ বিগত আওয়ামী লীগ যে সরকার ছিল, আওয়ামী লীগের ব্যাপারটি কিন্তু উনি আপোস করবেন না। কিন্তু অন্যদিকে আমরা বিভিন্নভাবে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে, একটু আগে তানভীর ভাইও বললেন যে নানাভাবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ আজকে ব্রিটেনে যে মিটিং হয়েছে সেখানেও কিন্তু আওয়ামী লীগকে তাদের পার্টি অফিস খুলতে দেওয়া, তাদের সভা সমাবেশ করতে দেওয়া, এই ব্যাপারগুলো নিয়ে কথা এসেছে, আমি মিডিয়াতেও দেখলাম। তো কাজেই এই জায়গাগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের কথা মাননীয় উপদেষ্টা বলেছেন, কিন্তু আহ, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য হবে কিনা সেই ব্যাপারটি কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যাচ্ছে। এবং সেটা সেটা থেকে গেলে ভবিষ্যতে আসলে কিভাবে রাজনৈতিক মোকাবেলা এবং রাজনৈতিক ব্যাপারটি সমঝোতা, যেটাকে আমরা বলছি সমঝোতা, কিভাবে হবে সেটা আসলে আমাদের কাছে পরিষ্কার না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।